বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই ওয়েবিনার শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা আমেরিকায় উচ্চ শিক্ষা এই শিরোনামে আমরা আমাদের আজকের এই ওয়েবিনার আমরা শুরু করেছিলাম। বিদেশে উচ্চ শিক্ষা এই শিরোনামে আমরা ওয়েবিনার সিরিজ চালু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের পর্ব আমেরিকায় উচ্চ শিক্ষা। আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি টুলান ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনে পিএইচডি শিক্ষার্থী হিসাবে অধ্যয়নরত আছেন। তো আমরা মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে আজকে আমেরিকার উচ্চ শিক্ষা সম্পর্কে তার আলোচনা শুনব। তো আলোচনার সুবিধার্থে আমরা আজকের এই ওয়েবিনারকে দুইটা পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমাদের স্পিকার আলোচনা করবেন। তার পরবর্তী পর্বে আপনারা যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন, তারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে সেই কোশ্চেন জিজ্ঞাসা করলে আমরা সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আজকের স্পিকার আরিফুল ইসলামের কাছে চলে যাচ্ছি। আরিফুল ইসলাম, আপনি ব্যস্ততার মাঝখানেও আজকে আমাদেরকে এই ওয়েবিনারে সময় দিয়েছেন, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানবেন। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আজকে এই ওয়েবিনারে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আমেরিকার উচ্চ শিক্ষা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনার আলোচনা পেশ করবেন। পরবর্তীতে আমরা যদি আমাদের কোনো কোশ্চেন থাকে আপনার কাছে আমরা সেই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করব। তো আমরা চলে যাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। থ্যাংক ইউ এত সুন্দর একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। তো আমি আমার স্লাইড শেয়ার করতেছি। আহ, আপনার কি আমাকে দেখতে পাচ্ছেন আমার স্লাইডকে? জি, দেখা যাচ্ছে। আমরা আজকে হচ্ছে হায়ার স্টাডিজ ইন ইউএসএ নামে হচ্ছে একটা ওয়েবিনার করতে যাচ্ছি, যেখানে আমি হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বর্তমানে দ্বিতীয় বর্ষ পিএইচডি স্টুডেন্ট টুলেন ইউনিভার্সিটিতে। So, আমার so, আমি 2012 সালে আমার একাডেমিক জার্নি সম্পর্কে আপনাদেরকে যা একটু জানাতে চাচ্ছি। তো আমি 2012 সালে এসএসসি দেই এবং কমপ্লিট করে, এবং 2014 সালে এইচএসসি। তারপরে হচ্ছে 2018 সালে আমি পরিসংখ্যান বিভাগ থেকে, রাজশাহী ইউনিভার্সিটি পরিসংখ্যান বিভাগ থেকে আমার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করে, এবং 2020 সালে একই বিভাগ থেকে হচ্ছে আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করি। এবং তারপরে আমি হচ্ছে পরিসংখ্যান বিভাগে বায়োইনফরমেটিক্স ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে 1 বছর কাজ করি, এবং তারপরের বছর হচ্ছে আমি আইসিডিএ তে কাজ করি। আহ, তারপর হচ্ছে 2023 সালে আমি টুলেন ইউনিভার্সিটিতে অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট ইনরোল হই এখানে। উম, এই হচ্ছে আমার এডুকেশন সামারি। সো আজকের প্রেজেন্টেশনের আউটলাইন হচ্ছে, প্রথম হচ্ছে হোয়াই ইউএসএ, কেন ইউএসএ এবং কেন অন্য দেশ না। তারপরে হচ্ছে আপনার কি কি জিনিস জানা দরকার ইউএস এর এডুকেশন সিস্টেম সম্পর্কে এবং ফান্ডিং সম্পর্কে। এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কিভাবে প্রফেসরকে ইমেইল করবেন, কিভাবে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট কিংবা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন গুলোকে কালেক্ট করবেন, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কি কি আছে, কিভাবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস লিখবেন, কিভাবে হচ্ছে রিকমেন্ডেশন লেটার কাদের কাছ থেকে নিবেন, আহ তারপরে হচ্ছে আপনার আদৌ রিসার্চ এক্সপিরিয়েন্সের দরকার আছে কিনা, অনলাইন অ্যাপ্লিকেশন এবং হচ্ছে ইন্টারভিউ এবং অফার লেটার এসব জিনিস কি, টিউশন ফি এবং ফান্ডিং কেমন এখানে, কালচারাল স্টোক কেমন, অ্যাকোমোডেশন কেমন এখানকার, এটা এক্সপেন্সিভ কিনা, এবং হচ্ছে আপনার ডিগ্রি কমপ্লিট করার পর আপনার জব অপরচুনিটিস কি কি আছে। তো, আহ, প্রথমে হচ্ছে হোয়াই ইউএসএ।
হ্যাঁ, কেন ইউএসএ, কেন অন্য অন্য দেশ না? তো দেখতে গেলে হচ্ছে ইউএস এর এডুকেশন সিস্টেম একটু আলাদা অন্যান্য দেশের তুলনায়। তো এখানকার হচ্ছে এডুকেশন কোয়ালিটি অনেক দেশের তুলনায় অনেক বেশি ভালো, এবং হচ্ছে দেখা যায় ইউএস এর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, পৃথিবীর মধ্যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি মোটামুটি 40% ইউনিভার্সিটি হচ্ছে ইউএসএ তেই। এবং কারণ হচ্ছে তাদের হচ্ছে যে সিলেবাস গুলো আছে এখানকার, এডুকেশন সিলেবাস গুলো আছে, এগুলো হচ্ছে অনেকটা হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ সিলেবাস। তো আপনার হচ্ছে এইসব পড়াশোনাগুলো আপনি পরবর্তী দিকে আপনার কাজের জীবনে, আপনার ওয়ার্ক লাইফে আপনি ইমপ্লাই করতে পারবেন। এবং হচ্ছে ইউএস এর তারপরে হচ্ছে ইউএস এর এডুকেশন সিস্টেমটা অনেকটা হচ্ছে রিসার্চ এবং হচ্ছে ইনোভেশনকে কেন্দ্র করে। আপনার রিসার্চের জন্য আপনার কি কি নলেজ লাগবে সেসবকে টার্গেট করে এদের হচ্ছে সিলেবাস গুলোকে ডিজাইন করা হয়। এবং হচ্ছে দেখা যায় ইউএসএ তে সায়েন্টিস্ট বলতে এখানকার যে প্রফেসররা থাকে ইউনিভার্সিটিতে, তারাই হচ্ছে অনেকে ওয়ার্ল্ডের খুব নামকরা সায়েন্টিস্ট হিসেবে পরিচিত। এবং হচ্ছে তাদের, আপনি যদি যখন দেখবেন যে আপনার প্রফেসর হচ্ছে খুব ভালো একজন সায়েন্টিস্ট, সে হচ্ছে খুব ভালো ভালো গবেষণা করে যেমন হচ্ছে এগুলো হচ্ছে ওয়ার্ল্ডে রিকগনাইজ, তখন হচ্ছে আপনি তার কাছ থেকে কাজ শিখতে পারবেন, কাজের অপরচুনিটি বাড়বে, এবং হচ্ছে আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা বাড়বে। তারপর হচ্ছে ইউএসএ তে কালচার ডাইভার্সিটি অনেক বেশি। ইউএসএ যেহেতু হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটিস বলা হয়, এখানে হচ্ছে পুরো পৃথিবী থেকে অনেক মানুষ আসে। তো অনেক মানুষ এসে হচ্ছে এদের কালচারকে আরো ডাইভার্স করছে। যেমন হচ্ছে আপনি যদি আপনাকে যে ক্লাসে দেখতে পারবেন, আপনি যদি এখানে আসতে পারেন, আপনার ক্লাসে দেখতে পারবেন যে হচ্ছে একজন আমেরিকান, একজন এখানে হচ্ছে হিসপ্যানিক পিপল, একজন ইউরোপিয়ান, একজন হচ্ছে মিডল ইস্ট থেকে আসছে, আরেকজন হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে, আরেকজন হচ্ছে জাপান, এই ধর এসব দেশ থেকে আসছে। তো এখানে কালচার ডাইভার্সিটিটা অনেক বেশি, কেরিয়ার অপরচুনিটিস অনেক বেশি। যেহেতু হচ্ছে ইউএসএ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি হাব বলা হয়, এবং হচ্ছে এখানে প্রায় 4,000 ইউনিভার্সিটিজ আছে। তো কেরিয়ার অপরচুনিটি যার কারণে অনেক বেশি। এবং হচ্ছে আপনি স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি যেগুলো আছে আপনার পিএইচডির সময়, হয়তো অনেকগুলো স্টেট অফ ফ্যাসিলিটিজ এর সঙ্গে আপনার যে ফিল্ডে কাজ করতেছেন ওটাতে সবচেয়ে ভালো যে ওয়ে গুলো আছে, এগুলো হচ্ছে আপনি আপনার পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হতে পারে কোনো ধরনের স্টেট অফ আর্ট মেশিন, কিংবা হচ্ছে কোনো স্টেট অফ ম্যাথডস, যে কোনো কিছু। এবং হচ্ছে এখানকার যে এডুকেশন সিস্টেম এটা হচ্ছে গ্লোবালি রিকগনাইজ। এবং হচ্ছে দেখা যায় বর্তমানে যে ইউএসএ তে পৃথিবীতে যত ধরনের ইনোভেশন আছে তার মধ্যে প্রায় 60 থেকে 70% হচ্ছে ইউএসএ তে ইনোভেশন হয়েছে। কারণ হচ্ছে এদের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি স্ট্রং। এবং হচ্ছে এখানে রিলিজিয়াস ফ্রিডম অনেক বেশি। আপনার হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অনেক বেশি এখানে। এখানকার হচ্ছে দেখা যায় যে হচ্ছে এখানে সব ধরনের রিলিজিয়াস পিপল বসবাস করে। তো আপনি হচ্ছে আপনার হয়তো বা দেখতে পারবেন যে হচ্ছে এখানে প্রায় একই রকমের হচ্ছে ট্রিটমেন্ট সবাইকে দেওয়া হয়। যেমন হচ্ছে মুসলিম, এখানে আমরা আমাদের মুসলিমদের জন্য হচ্ছে হালাল ফুড, তারপর হচ্ছে মসজিদ, এগুলো হচ্ছে খুব অ্যাভেলেবল এখানে। এবং হচ্ছে এখানে স্কলারশিপ এবং হচ্ছে ফিনান্সিয়াল যে সাপোর্টটা অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। সো কি কি জিনিস আপনার জানা দরকার ইউএস এর এডুকেশন সিস্টেম সম্পর্কে? প্রথমত হচ্ছে ইউএসএ তে স্কলারশিপটাকে বলা হয়, এরা এসিস্ট্যান্টশিপ বলে মেইনলি। তো এসিস্ট্যান্টশিপ পাওয়া মানেই হচ্ছে স্কলারশিপ পাওয়া। এখানে দুই ধরনের এসিস্ট্যান্টশিপ হয়। আহ, এবং হচ্ছে সেগুলো হচ্ছে রিসার্চ এসিস্ট্যান্টশিপ এবং টিচিং এসিস্ট্যান্টশিপ। রিসার্চ এসিস্ট্যান্টশিপটা হচ্ছে আপনার প্রফেসররা 5-6 জন স্টুডেন্টকে নিবে তার রিসার্চ করানোর জন্য। কারণ এখানকার হচ্ছে প্রফেসররা তো সব ধরনের কাজগুলো করেন না সাধারণত, তাদের হচ্ছে সেই সুযোগও থাকে না। আর তো হচ্ছে স্টুডেন্টকে নিবে, তারা নিয়োগ দিবে, যেমন হচ্ছে তাদেরকে হচ্ছে মান্থলি একটা অ্যামাউন্ট দিবে। এবং হচ্ছে যার কারণে তারা হচ্ছে তার রিসার্চে, প্রফেসরের রিসার্চে সহযোগিতা করবে। এবং হচ্ছে টিচিং স্টুডেন্টও একই। এখানকার প্রফেসরদের হচ্ছে ওই পরিমাণ সময় হাতে থাকে না, কারণ তারা সবাই বিভিন্ন ধরনের প্রজেক্টে বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে কাজ করে। তো ক্লাস নেওয়ার ওই পরিমাণ, ক্লাস নেওয়ার পরে খাতা কাটা কিংবা হচ্ছে গ্রেডিং করা কিংবা হচ্ছে আপনার প্রক্টরিং করা এক্সাম হলে এসব সময় তো ওদের থাকে হাতে অত বেশি থাকে না। তো যার কারণে হচ্ছে তারা কিছু স্টুডেন্টকে রেখে দেয় যারা হচ্ছে তার ক্লাসের গ্রেডিং করা,
অ্যাসাইনমেন্ট গ্রেডিং করা, এক্সাম গ্রেডিং করা, এবং হচ্ছে প্রক্টরিং করা এক্সামের সময়, এসব কাজে হেল্প করে। এবং হচ্ছে ল্যাবে ক্লাস নেওয়ার সময় হেল্প করে। তো এই জন্য তারা কিছু টিচিং এসিস্ট্যান্ট নিয়োগ দেয়। এবং হচ্ছে তারপরে বলা যায় যে ইউএসএ তে দুই ধরনের দুইটা সেশন আছে, মেইনলি তিনটা সেশন, কিন্তু স্টুডেন্টরা সাধারণত হচ্ছে স্টার্ট করে দুইটা সেশনে, একটা হচ্ছে ফল সেশন আর একটা হচ্ছে স্প্রিং সেশন। সো ফলটা হচ্ছে সাধারণত অগাস্ট থেকে চালু হয়, এবং হচ্ছে এই ফল সেশনে হচ্ছে আপনার কম্পারেটিভলি ফান্ডিংটা অনেক বেশি স্প্রিং এর তুলনায়। আর স্প্রিং সেশনটা চালু হচ্ছে জানুয়ারি থেকে। এখানে ফলের তুলনায় কম ফান্ডিং থাকে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফান্ডিং থাকে, যেখানে হচ্ছে স্টুডেন্টরা এনরোল হতে পারে তাদের পিএইচডি কিংবা মাস্টার্স প্রোগ্রামে। তো অ্যাপ্লিকেশনটা কখন শুরু করা উচিত, আপনার হচ্ছে কখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, এসব ব্যাপারটা হচ্ছে সাধারণত আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ইউএসএ তে হয়তো পিএইচডি করতে আসলে আমাদের হচ্ছে মাস্টার্স লাগবেই বাংলাদেশ থেকে। কিন্তু আসলে এটা ঠিক না। ইউএসএ তে পিএইচডি করার জন্য কোনো মাস্টার্স লাগে না। ইউএসএ পিএইচডিটা হচ্ছে মাস্টার্স গাইডেড পিএইচডি। আপনি পিএইচডির প্রথম 2 বছর হচ্ছে কোর্স ওয়ার্ক করবেন, যেগুলো হচ্ছে আপনার মাস্টার্স এর যে রিকোয়ারমেন্ট এগুলোকে ফুলফিল করবে, এবং হচ্ছে তারপরে 3 বছর রিসার্চ কিংবা হচ্ছে 3 থেকে 4 বছর রিসার্চ করে আপনার ডিগ্রি হয়ে যাবে। সাধারণত 2 থেকে 3 বছর হয়ে থাকে। এবং হচ্ছে আপনার তারপরে তাহলে হচ্ছে আপনার অনার্স এর পর আপনি হচ্ছে জিআরই, যেটা এখন অনেকগুলো ইউনিভার্সিটিতে অপশনাল হিসেবে কাজ করে, কিংবা জিম্যাট এক্সাম দিতে হবে। এবং হচ্ছে মোস্ট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে আপনার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে আইটিএস কিংবা টোফেল, বর্তমানে ডুয়ালিঙ্গো, এইসব রিকোয়ারমেন্ট থাকে। তো হচ্ছে এসব রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে হবে। এবং হচ্ছে তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনার ইউএসএ তো অনেক ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটি থেকে আপনার পছন্দের ইউনিভার্সিটি যেগুলো, সেগুলোকে হচ্ছে একটা শর্ট লিস্টেড করতে হবে, এবং আপনার ইন্টারেস্ট সাথে যায় সেরকম ইউনিভার্সিটিকে শর্ট লিস্টেড করতে হবে। করার পর তাদেরকে হচ্ছে তাদের যে প্রফেসররা থাকে, তাদের ফ্যাকাল্টি থাকে তাদেরকে আপনার ইন্টারেস্ট সম্পর্কে ইমেল করতে হবে, দেখতে হবে তাদের এখানে কি ধরনের ফান্ডিং অপরচুনিটিস আছে। সাধারণত ইউনিভার্সিটিতে হচ্ছে দেখা যায় দুই ধরনের ফান্ডিং থাকে, একটা হচ্ছে প্রফেসর ফান্ডিং, একটা হচ্ছে সেন্ট্রালি ফান্ডেড। তো সেন্ট্রালি ফান্ডেড এর ক্ষেত্রে হচ্ছে প্রফেসরকে ইমেল করার দরকার পড়ে না। সেটা হচ্ছে আপনি সেন্ট্রালি স্কুলে এখানকার ডিপার্টমেন্ট গুলোতে অ্যাপ্লাই করবেন। সেখানে মনে করেন আপনার মতো আরো 500 জন অ্যাপ্লাই করবে। আপনার 3-4 জন প্রফেসর আপনার ইন্টারভিউ নেবে, আপনাকে শর্টলিস্ট করবে। করার পর হচ্ছে আপনি এখানে আসবেন। আসার পর হচ্ছে 3-4 জন প্রফেসরের কাছে আপনি রোটেশন করবেন, তাদের ল্যাবে কাজ করবেন গিয়ে 2 মাস করে। তো করার পর হচ্ছে ফাইনালি আপনি যে প্রফেসরকে পছন্দ হবে তার ওখানে যাবেন, সেটাকে বলা হয় সেন্ট্রালি ফান্ডেড। আরেকটা ওয়ে হচ্ছে আপনি প্রফেসর ফান্ডিং। আপনার প্রফেসরের গ্রান্ট আছে, মনে করেন একজন প্রফেসরের গ্রান্ট আছে, আপনি তার সাথে যোগাযোগ করলেন যে আমি আপনার আন্ডারে পিএইচডি করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ওই প্রফেসর তার যে গ্রান্ট আছে, প্রজেক্ট আছে, সেই ফান্ডিং দিয়ে আপনাকে নিয়ে আসলো বাংলাদেশ থেকে। নিয়ে আসার পর হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করালো এখানকার ডিপার্টমেন্টে, করাই হচ্ছে আপনাকে এনরোল করালো। এবং হচ্ছে এইসব অ্যাপ্লিকেশনের সময় আপনার 3 ধরনের ডকুমেন্ট লাগে সাধারণত। যেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। তো ট্রান্সক্রিপ্ট হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইভালুয়েটেড ট্রান্সক্রিপ্ট, একটা হচ্ছে আনইভালুয়েটেড ট্রান্সক্রিপ্ট। ইভালুয়েটেড ট্রান্সক্রিপ্ট হচ্ছে আপনার পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যেগুলো হচ্ছে আহ, দেখা যায় স্কোরিং সিস্টেম আলাদা। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে আউট অফ 4 আমরা কাউন্ট করি, দেখা যায় অস্ট্রেলিয়াতে আউট অফ 10। হয়তো আপনি যদি একসঙ্গে কম্পেয়ার করতে যান, তখন কিভাবে কম্পেয়ার করবেন? তো এই জন্য ইউএসএ তে কিছু অর্গানাইজেশন আছে যেগুলো হচ্ছে আপনার বাংলাদেশের যে স্কেলিং সিস্টেম আছে আপনার রেজাল্টের, অনার্সের রেজাল্টের, সেটাকে ইউএস এর স্কেলিং সিস্টেমে ট্রান্সফার করবে। সো এটা করা খুবই দরকার। যেমন হচ্ছে তো হচ্ছে আপনার তারপর হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে, আপনার যে ইউনিভার্সিটি রেজিস্ট্রার অফিস থেকে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, সেই ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার অফিস থেকে ইমেল কিংবা মেইলের মাধ্যমে আপনার ট্রান্সক্রিপ্ট পাঠাবে, এটাকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট বলে। আর আপনার কাছে যে ট্রান্সক্রিপ্ট আছে, যেটা আপনি অনার্স এর পর পেয়েছেন, সেটা যদি আপনি স্ক্যান করে দেন, সেটা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। তো
ট্রান্সক্রিপ্টের ব্যাপারটা গেল। এখানে হচ্ছে তারপরে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, তারপরে স্টেটমেন্ট অফ পারপাস। দুটো জিনিস আমি এগুলো ব্যাখ্যা করবো পরবর্তীতে আবার। তারপর হচ্ছে ফাইনালি আপনি অ্যাপ্লাই করবেন। তো এখানে একটা টাইমলাইন আমি বলে দিচ্ছি। মনে করেন আপনি 2026 সালের ফলে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো কখন আপনার কোনটা করা উচিত? সাধারণত দেখা যায় যে হচ্ছে নভেম্বরের আগেই জিআরই কিংবা জিম্যাট কিংবা আপনার যে ধরনের এক্সাম স্কোর গুলো লাগে সেগুলো দিয়ে দেওয়া উচিত। বর্তমানে জিআরই অনেক ইউনিভার্সিটি অপশনাল, এটা হচ্ছে এখন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য রিকোয়ার্ড বলা হয়। আর বায়োলজিক্যাল ফিল্ডে একটু কম আর কি, এখন অত বেশি জিআরই চাচ্ছে না। বায়োলজিক্যাল ফিল্ড হতে পারে আপনার হচ্ছে বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, কিংবা হচ্ছে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ফিল্ডে এখন জিআরই খুব বেশি রিকোয়ার্ড না, কিছু কিছু ইউনিভার্সিটি চেয়ে থাকে। তো তারপরে হচ্ছে আপনার হচ্ছে সিভিটাকে আপডেট করা দরকার, এবং নভেম্বরের আগেই আপনার সিভি যত সুন্দরভাবে মার্জিত হয়, আপনার সামারাইজ হয়, আপনার যে এক্সপিরিয়েন্স আছে এটাকে প্রেজেন্ট করা যায় তত ভালো। এবং হচ্ছে ডিসেম্বরের আগে আপনাকে ইউনিভার্সিটি লিস্ট তৈরি করতে হবে, আপনি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং কোন কোন প্রফেসরকে আপনি ইমেল করতে হবে তাদেরকে, ইউনিভার্সিটি প্রফেসরকে, তাদের কাছে দেখতে হবে আপনার ফান্ডিং আছে কিনা, এবং হচ্ছে প্রফেসর শর্টলিস্টেড করতে হবে। এবং ফাইনালি আপনি কয়েকটা 3 থেকে 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যে আপনি এগুলোতে অ্যাপ্লাই করবেন। এবং তারপরে হচ্ছে আমাদের দেখা যায় যে হচ্ছে এখানকার অ্যাপ্লিকেশন চালু হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন থাকে। কিছু 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 ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে এরপরেও অ্যাপ্লিকেশন চালু রাখে। তো আপনার এই এই সময়ের মধ্যে আপনাকে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি, এবং হচ্ছে রিকমেন্ডেশন লেটার, ইভালুয়েশন, ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন এগুলো করতে হবে। যেমন ওএস, ডাব্লিউএস করতে একটু, ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন করতে একটু সময় লাগে। তো একটু তাড়াতাড়ি শুরু করাই সবচেয়ে ভালো, এটাতে প্রায় আমার ক্ষেত্রে 2 মাস সময় লাগছে। তো তারপর হচ্ছে আপনি সবকিছু যখন আপনার ডকুমেন্ট রেডি থাকবে, আপনার প্রফেসর ম্যানেজ হয়ে গেল, তারপর হচ্ছে আপনি আহ ফেব্রুয়ারির আগেই অ্যাপ্লাই করে দেবেন। আপনার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলেন, এবং হচ্ছে তারপরে আপনার হচ্ছে তারা একটা ইন্টারভিউ এর ব্যবস্থা করবে স্কুল থেকে আপনার। এবং হচ্ছে ইন্টারভিউর পর আপনাকে হচ্ছে অফার লেটার দিবে, এবং হচ্ছে ওই স্কুল থেকে অফার লেটারের পর আপনাকে I-20 বলা হয় একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে আপনার ভিসার জন্য লাগবে, এবং হচ্ছে I-20 দিয়ে দিবে। এবং I-20-র পর হচ্ছে আপনি আপনার ইউএস এম্বাসি ফেস করবেন ভিসার জন্য, এবং ভিসা পেয়ে গেলে তারপর হচ্ছে আপনি ইউএসএ তে ইন্টার করতে পারবেন। সো কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন? সো ইউএসএ তে প্রায় 3 থেকে 3,500 ইউনিভার্সিটি আছে। তো দেখা যায় যে হচ্ছে এইসব ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলো হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি আছে। তো এইসব রিসার্চ ইউনিভার্সিটি গুলো হচ্ছে সবচেয়ে ভালো, এগুলো হচ্ছে মাস্টার্স কিংবা পিএইচডি করার জন্য সবচেয়ে বেটার। তো আপনার হচ্ছে আপনি আপনার যে অ্যাবিলিটি আছে, আপনার সিভির উপর বেস করে আপনার ইউনিভার্সিটি চুজ করা উচিত। আপনি হয়তো বা মনে করতে পারেন যে হচ্ছে এখানে তো টপ 100 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেই হলো, তাই না? তো এটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি ইন্টেলিজেন্ট ওয়ে অ্যাপ্লিকেশনের জন্য। আমার কাছে মনে হয় আপনার যে, মনে করেন আপনি আপনার সিভি যদি খুব স্ট্রং হয় তাহলে আপনি টপ 50 কিংবা টপ 100 ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারেন। কিংবা আপনার যদি সিভি মানে মিডিয়াম ক্যাটাগরি হয়, আপনার খুব বেশি পাবলিকেশন নেই, 2 থেকে 3টা, তাহলে হচ্ছে 100 to 200 ক্যাটাগরিজ র্যাঙ্কিং যে আছে ইউএস ন্যাশনাল র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি গুলোকে টার্গেটে রাখতে পারেন, এবং হচ্ছে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। এবং হচ্ছে আরেকটা জিনিস কনসিডার রাখা দরকার যে এইসব আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিংবা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সব ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্টেন্স রেট কেমন, এবং হচ্ছে সেই সব ইউনিভার্সিটির রিসার্চের লেভেল কেমন, এবং হচ্ছে তাদের প্রফেসরদের ফান্ডিং কেমন। যদি ফান্ডিং বেশি হয় তাদের হচ্ছে স্টুডেন্ট নেওয়ার চান্সটা, পসিবিলিটি অনেক বেশি থাকে, স্টুডেন্ট তারা বেশি নেয় যাদের ফান্ডিং বেশি থাকে। যাদের ফান্ডিং কম থাকে তারা স্টুডেন্ট কম নেয়। এবং হচ্ছে আপনার হচ্ছে আপনি যে রিসার্চ করতেছেন, এই আপনি কিংবা আপনার ইন্টারেস্টেড রিসার্চ এরিয়া যেটা, সেটা ওই ইউনিভার্সিটিতে আছে কিনা। যদি আপনার ইন্টারেস্টেড রিসার্চ এরিয়া আপনি ওই ইউনিভার্সিটিতে ম্যাচ করাতে না পারেন, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার হয়তো বা কিছুদিন পর আপনার ইন্টারেস্টেড রিসার্চের প্রতি, নতুন ফিল্ডে গিয়ে রিসার্চের প্রতি ইন্টারেস্ট হবে।
তো আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এইসব বিষয়কে আহ আপনার মাথায় রেখে আপনি ইউনিভার্সিটি শর্ট লিস্টেড করবেন। এটা হতে পারে আহ টপ 50টা কিংবা হচ্ছে 40টা, হতে পারে 100টা ইউনিভার্সিটি, আপনার ইচ্ছা মতো। তো তারপর হচ্ছে আপনি প্রফেসরকে ইমেল করা শুরু করবেন ওই ছবি আপনি যে ইউনিভার্সিটিতে সিলেক্ট করলেন। তো ওই সব ইউনিভার্সিটির প্রফেসরদেরকে দেখবেন তাদের হচ্ছে রিসার্চ এরিয়াটা কোনটা, আর তাদের ব্যাকগ্রাউন্ড কি, আপনার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের সঙ্গে তারা তাদের ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে কিনা। যদি আপনার ম্যাচ করে সেক্ষেত্রে আপনি আপনার ইন্টারেস্ট সম্পর্কে তাকে ইমেল করতে পারেন। সো ইমেলে আপনার হচ্ছে কিছু কিছু জিনিস হাইলাইট করা দরকার। প্রথম হচ্ছে সাধারণত আমরা যেটা করি, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আহ প্রথমে হচ্ছে আমার শর্ট ডিসক্রিপশন, আমি কোথা থেকে বলতেছি, কি করতেছি, আহ এসব কিছু। এবং হচ্ছে আমার তারপরে গিয়ে হচ্ছে আমার অ্যাচিভমেন্ট একটু হাইলাইট করা 2-1 লাইনের মধ্যে। এবং হচ্ছে তারপরে হচ্ছে আমার ইন্টারেস্ট, তার সাথে কাজ করার জন্য কেন গ্রো করতেছে এটাকে এক্সপ্লেইন করা। এবং হচ্ছে তার রিসার্চকে আমি হচ্ছে কি ধরনের সাপোর্ট দিতে পারবো, তার যে রিসার্চ সে করতেছে, আমার ইনপুটটা সেখানে কি হবে। তো এইসব জিনিসকে হচ্ছে হাইলাইট করা ইমেলের মধ্যে। তো দেখা যায় যে হচ্ছে ইমেল খুব বেশি বড় হওয়া ঠিক না। সাধারণত হচ্ছে 10 থেকে 12 লাইনের ইমেলই হওয়া দরকার, 10 থেকে 12, ম্যাক্সিমাম 13 থেকে 14। আপনার অবশ্যই হচ্ছে আহ আপনার সিভি কে অ্যাটাচ করবেন ইমেলের সঙ্গে। তো এটা খুবই দরকারি, এবং সিভিটা আপডেট রাখার ট্রাই করবেন। তো তার পরবর্তীতে আসা যাক হচ্ছে ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন। তো আর হচ্ছে এদের রিকোয়ারমেন্ট আর কি, রেজাল্টের রিকোয়ারমেন্টটা কেমন। সাধারণত ইউএসএ তে রেজাল্টের রিকোয়ারমেন্ট তেমন বলা যায় যে হচ্ছে মিনিমাম 3 সিজিপিএ 3 থাকতে হবে অনার্সে। তো এর বেশি, যত বেশি হবে তত ভালো। কিন্তু হচ্ছে আপনার যদি সিজিপিএ কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্যান্য এক্সপিরিয়েন্স গুলাকে বাড়ায় হচ্ছে আপনার সিজিপিএ যে ল্যাকিংসটা সেটাকে কভার করতে পারেন। যেমন হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, এসব জিনিসকে অনেক বেশি আর কি। এসব জিনিস আপনার যদি পাবলিকেশন আপনার 20টা থাকে, আপনার সিজিপি যদি 2.75-ও হয়, তাহলে হয়তো আপনাকে অন্যভাবে ট্রিট করবে, যেটা হচ্ছে আহ হয়তো বা আপনার মনে করেন 3.96 থাকলে যেমন হয় এভাবে ট্রিট করবে। তো এটা খুব আপনার যদি সিজিপি কম থাকে সেক্ষেত্রে অন্যান্য এক্সপিরিয়েন্স যেমন রিসার্চ এক্সপিরিয়েন্স কিংবা হচ্ছে অর্গানাইজেশন স্কিলস এগুলোকে বাড়ানোর ট্রাই করবেন। তারপর হচ্ছে আহ তো দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি তারা হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট চায়। তো অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট এবং আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট এই দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা সেটাই এর আগে আমি বলছিলাম যে আহ, আপনার ইউনিভার্সিটি রেজিস্টার অফিস থেকে যদি কোনো ট্রান্সক্রিপ্ট তাদের ইমেল থেকে, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটির ইমেল বরাবর ইমেল করে কিংবা মেইল করে, তাহলে সেটাকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট বলা হয়। এবং আর আনঅফিসিয়াল হচ্ছে আপনার কাছে ট্রান্সক্রিপ্ট আছে সেটা আপনি স্ক্যান করে তাদের পোর্টালে আপলোড করতেছেন, সেটা হচ্ছে আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। আরেকটা জিনিস হচ্ছে ইভ্যালুয়েটেড ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে আনইভ্যালুয়েটেড ট্রান্সক্রিপ্ট। সো ইভ্যালুয়েটেড ট্রান্সক্রিপ্টটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে আপনি যে ট্রান্সক্রিপ্টটা পেয়েছেন সেটা ইউএস এর একজন অর্গানাইজেশন আছে, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ডাব্লিউইএস, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস। সে এটা অনেকেই করে, বাংলাদেশ থেকে আমার জানা মতো আমি করছিলাম। তো এটা কি করা, এটা হচ্ছে আপনার গ্রেডিং সিস্টেম, বাংলাদেশের গ্রেডিং সিস্টেমকে ইউএস এর গ্রেডিং সিস্টেমে কনভার্ট করবে। এটা হচ্ছে ডাব্লিউএস এটা করবে। এবং হচ্ছে অনেক ইউনিভার্সিটি এটা চায় ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন। এটা করতে একটু সময় লাগবে। আপনি দেখবেন আপনি যে ইউনিভার্সিটি গুলোতে টার্গেট করতেছেন তার মধ্যে কতগুলো ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন চেয়েছে। যদি আপনার মনে হয় যে ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করা দরকার, তাহলে হচ্ছে আপনি ওএস এর হচ্ছে যে আহ, ওদের মধ্যে হচ্ছে রুলস গুলো আছে, আপনি স্টেপ গুলো ফলো করে করে আপনার ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করতে পারেন। এটাতে একটু সময় লাগে, 40 দিন থেকে 2 মাস সময় লাগে। তো তারপর হচ্ছে এক্সাম রিকোয়ারমেন্ট কি কি আছে। তো এক্সাম রিকোয়ারমেন্টে দেখা যায় যে হচ্ছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ইউএস এর হচ্ছে টোফেল স্কোর এবং আইএলটিএস অ্যাকসেপ্ট করে। বর্তমানে তারা হচ্ছে অন্যান্য এক্সাম যেমন ডুয়ালিঙ্গো, পিটি, এসবও কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার হচ্ছে এদের হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো আছে এটা
আইএলটিএস এর ক্ষেত্রে দেখা যায় মিনিমাম 6, এবং হচ্ছে তবে অ্যাভারেজ হচ্ছে আমার মনে হয় 6.5 and 7 এরকম। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই ক্রাইটেরিয়া গুলো ভ্যারি করে। টোফেলের ক্ষেত্রে মিনিমাম 80, কিন্তু হচ্ছে আপনার যদি অ্যাসিস্ট্যান্টশিপের জন্য, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য হয়তো টোফেলের মিনিমাম স্কোরটা একটু বেশি, 90-র কাছাকাছি। আহ, তো হচ্ছে এবং জিআরই তে বর্তমানে দেখা যায় জিআরই অনেক ইউনিভার্সিটি জিআরই রিকোয়ার্ড, বিশেষ করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য, ম্যাথমেটিক্স ফ্যাকাল্টির জন্য, এসব ফ্যাকাল্টির জন্য জিআরইটা একটু দরকার। এবং হচ্ছে আহ, অন্যান্য ফিল্ড যেমন হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কিংবা হচ্ছে পাবলিক হেলথ, কিংবা আমার ক্ষেত্রে যেমন স্কুল অফ মেডিসিন, এসব ফিল্ডে সাধারণত জিআরই একটু কম। কোভিড এর পর দেখা গেছে যে তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জিআরই ওয়েব করে দিছে। তো এসব ক্ষেত্রে আপনি চেক করবে, দেখবেন যে আপনি যে ইউনিভার্সিটি টার্গেট করতেছেন সেসব ইউনিভার্সিটিতে জিআরই রিকোয়ারমেন্টটা কেমন। সো স্টেটমেন্ট অফ পারপাস, স্টেটমেন্ট অফ পারপাসটা আসলে কি? স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আপনি আহ, কেন, আপনি যে হচ্ছে রিসার্চ করতে চাচ্ছেন এখানে, আপনি আপনার পিএইচডি তে একটা রিসার্চ করতে যাচ্ছেন, এটা কেন করতে যাচ্ছেন, আপনার পাস্ট এক্সপিরিয়েন্স কি কি আছে, কেন আপনি ওই ইউনিভার্সিটিতে করতে যাচ্ছেন, আপনার কিভাবে সেটাকে একটু এক্সপ্লেইন করবেন, যে আপনার ফিউচার প্ল্যান কি এটা নিয়ে হচ্ছে, এসব জিনিসকে হচ্ছে আপনার 2 পেজের মধ্যে হাইলাইট করা, এটাকে স্টেটমেন্ট অফ পারপাস। সো একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে nextdofusa.com, এটা হচ্ছে আমি সবসময় ফলো করতাম। তো আপনারাও দেখতে পারেন, এটাতে হচ্ছে এদের হচ্ছে একটা ফেসবুক গ্রুপও আছে, যেটা হচ্ছে আমাদের ইউএস এর সবচেয়ে বড় গ্রুপ বলা হয় স্টুডেন্টদের। সবাই হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো স্টেটমেন্ট অফ পারপাসে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে শুরু করবেন, আপনি হচ্ছে আপনি যে ফিল্ডে রিসার্চ করতে যাচ্ছেন এই ফিল্ডে আপনার ইন্টারেস্টটা কিভাবে গ্রো করলো, কিংবা হচ্ছে আপনি যে পিএইচডি করতে যাচ্ছেন এই ফিল্ডে কেন হচ্ছে আপনার ইন্টারেস্ট গ্রো করলো, এবং হচ্ছে এসব ইন্টারেস্ট ফুলফিল করার জন্য আপনার কোয়ালিফিকেশন কি কি আছে, আপনি কি ধরনের কোর্স ওয়ার্ক করছেন, আপনার কোর্স ওয়ার্ক অ্যালাইন করে কিনা এসব ফিল্ডের সঙ্গে। সাপোজ মনে করেন আপনি হচ্ছে অনার্স করছেন হচ্ছে ম্যাথমেটিক্সে, তারপর হচ্ছে আপনার ওই ম্যাথমেটিক্সে অনার্স করা অবস্থায় আপনার হচ্ছে কিছু মেশিন লার্নিং এর কোর্স ছিল, তো আপনি পরবর্তীতে মেশিন ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, কিভাবে ম্যাথমেটিক্স এবং মেশিন লার্নিং কোর্সগুলো আপনার ডাটা সায়েন্স সায়েন্স পিএইচডি কে হচ্ছে অ্যালাইন করবে, সেটাকে আপনার হাইলাইট করা আপনার এসওবি তে। এটা এসওবি সাধারণত হচ্ছে খুব বেশি বড় হওয়া উচিত না, এটা ম্যাক্সিমাম 2 পেজ হওয়া উচিত আমার মনে হয়। তো হচ্ছে তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটি যেটাকে টার্গেট করতেছেন, যেসব প্রফেসরকে টার্গেট করতেছেন তাদের রিসার্চ, আপনার যে এসওপি আছে, আপনার যে ইন্টারেস্ট আছে এটার সাথে কিভাবে অ্যালাইন করে সেটাকে হাইলাইট করা, এবং হচ্ছে আপনার ফিউচার প্ল্যান কি কি আছে, আপনি কিভাবে এটাকে আপনার যে ইন্টারেস্ট ফিল আছে এটাকে কিভাবে আপনি গোল, আপনার হচ্ছে গোলটাকে অ্যাচিভ করবেন সেটাকে হাইলাইট করা, এসবই। তবে হচ্ছে একটা জিনিস, এসবই লিখতে একটু সময় লাগে, বিশেষ করে আমার মনে হয় আহ, আমরা যারা অনার্সে আছি তাদের হচ্ছে আহ, তো একটু সময় নিয়ে ধীরে সুস্থে এসবই লেখা উচিত। আহ, তো দেখা যায় যে হচ্ছে আপনার প্লাগারিজম খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে, প্লাগারিজম যেন না হয়, এবং হচ্ছে এআই ডিটেকশন এখন হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সব ইউনিভার্সিটি এআই কিভাবে আপনি কতটুকু এআই ইউজ করছেন আপনি এই ছবি লেখার ক্ষেত্রে সেটা চেক করে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু আর কি চেষ্টা করবেন এআই এর হেল্প নিলেও আপনার, হয়তো আপনি নিজে লিখলেন ওটা কনসেপ্টটা এআই থেকে নিলেন, কিন্তু লেখাটা আপনার নিজের কিংবা আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে অ্যালাইন করে আপনার লেখা, যেটা এমন না যে হচ্ছে আমি বলে দিলাম যে হচ্ছে আমার একটা ছবি লিখে দাও, কিন্তু হচ্ছে দেখা যায় যে আমার এক্সপিরিয়েন্সের সাথে কোনো মিল নেই, এমন না। তো এটা হচ্ছে আপনার নিজের এক্সপিরিয়েন্স, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স সাথে অ্যালাইন করে আপনি এই ছবি লিখতে পারেন। তো রিকমেন্ডেশন লেটার, আসলে রিকমেন্ডেশন লেটারটা কি? রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আপনার প্রফেসর কিংবা হচ্ছে আপনার ডিপার্টমেন্টে যারা আপনাকে পড়াশোনা করিয়েছে, যেমন টিচার, আপনার টিচার, তারপর আপনি যাদের সাথে জব করেন তাদের আপনার বস কিংবা হচ্ছে আপনার কলিগস,
এরা আপনাকে রিকমেন্ড করবে যে এই মানুষটা খুব ভালো, এ খুব ভালো ভালো কাজ করছে, এ আমার সাথে এই এই কাজগুলো করছে, আহ, এই কাজ করে তার অ্যাচিভমেন্ট এগুলান এগুলান হয়েছে। সো এটাই হচ্ছে রিকমেন্ডেশন লেটার মেইনলি। তো এখানে দেখা যায় যে রিকমেন্ডেশন লেটার কাদের কাছ থেকে নেওয়া হবে। আমার আমার কাছে মনে হয় আপনি যাদের সঙ্গে সরাসরি কাজ করছেন, যেসব মানুষ আপনাকে চিনে, তাদের কাছে রিকমেন্ডেশন লেটার নেওয়া সবচেয়ে বেটার। এবং হচ্ছে এটাই দরকার করা উচিত আমাদের, আমার মনে হয়। যেমন হচ্ছে আপনার সুপারভাইজার, মাস্টার সুপারভাইজার হতে পারে এটা, কিংবা অনার্সে আপনি যাদের কাছে প্রজেক্ট করছেন তারা হতে পারে। আহ, যাদের সঙ্গে আপনি কাজ করছেন, যাদের যারা আর কি আপনার সম্পর্কে অনেক কিছু লিখতে পারবে, তাদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া খুব ভালো। তারপর আপনার ডিপার্টমেন্টের টিচাররা, যারা আপনাকে আহ, আপনার ক্লাস নিয়েছে, আপনার অ্যাবিলিটি সম্পর্কে জানে, তাদের কাছ থেকে ছবি নেওয়া। এবং হচ্ছে যদি আপনি জব করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জবের, মানে আপনার বস, আপনার হচ্ছে যাদের আপনার সুপারভাইজার জবের ক্ষেত্রে, তাদের কাছে আপনি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। এবং হচ্ছে আপনি সরাসরি তাদের লেটার, রিকমেন্ডেশন লেটার এমন না যে আপনি তাদের কাছ থেকে একটা লিখে দিয়ে সিগনেচার নিয়ে নিলেন, এটা না। এটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, সেই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট থাকবে, ওখানে হচ্ছে তাদের ইমেল দিয়ে দিতে হবে, তাদের নাম দিয়ে দিতে হবে, তারা কোথায় কাজ করে, এসব ইনফরমেশন দিয়ে দিতে হবে। এবং হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকে একটা ইমেল যাবে আপনার প্রফেসরের আপনি যার কাছে রিকমেন্ডেশন দিয়েছেন তার বরাবর। যাওয়ার পর সে আর কি ওইখান থেকে আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা সাবমিট করবেন। এবং হচ্ছে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনি এটা দেখতে পারবেন না। এটা হচ্ছে এই এই শর্তে একটা হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, সাইন করতে হবে আপনার ইয়েতে, অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। তো এই হচ্ছে রিকমেন্ডেশন লেটার। সো অনেকের কাছে কোশ্চেন, একটা কমন কোশ্চেন হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স পাবলিকেশন এটা কি ম্যাটার করে পিএইচডির জন্য কিংবা মাস্টার্স এর জন্য? আমি বলবো অবশ্যই ম্যাটার করে। কারণ হচ্ছে যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে তাদের হচ্ছে দেখা যায় যে হচ্ছে এসওপি লেখা কিংবা হচ্ছে তাদেরকে প্রফেসর খুব ইজিলি জাজ করতে পারে। যে এই লোকের এতগুলো হচ্ছে পাবলিকেশন আছে, তার মানে ওই অবশ্যই কিছু না কিছু কাজ সম্পর্কে জানে। আমি যদি তাকে হচ্ছে আমার প্রজেক্টে নিই, সে আমাকে হেল্প করতে হবে যেহেতু অলরেডি তার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। তো এটা হচ্ছে পানি অর্জন খুবই ইজি হয়। এমন না যে হচ্ছে এটা ম্যান্ডেটরি। তো কিন্তু হচ্ছে এটা আপনার ফান্ডিং কে অনেক বেশি ইজি করে দিবে এবং হচ্ছে আপনার অপরচুনিটিস কে একটু বাড়াবে। আপনার যেমন হচ্ছে রিকগনিশন, আপনি যাদের যদি রিসার্চ এক্সপিরিয়েন্স বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এসওপি লেখাটা খুব সহজ। তারপর হচ্ছে আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটার আপনি যাদের কাছ থেকে নিচ্ছেন তাদের জন্য রিকমেন্ড করা অনেক ইজি, যে সে বলতে পারবে যে আমার সঙ্গে কাজ করে এতগুলো পাবলিকেশন করছে, এই কাজগুলো করছে। তো পাবলিকেশনটা ম্যাটার, কিন্তু এটা ম্যান্ডেটরি না। অনেকেই আছে যারা হচ্ছে উইদাউট পাবলিকেশন রিসার্চ এক্সপিরিয়েন্স শুধু আন্ডার গ্রেড কমপ্লিট করেই ইউএসএ তে চলে আসে, এরকম সংখ্যা অনেক বেশি আমার কাছে মনে হয়। তো কিভাবে আপনি হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন গুলো করবেন? তো আপনার আপলোডেড ডকুমেন্ট, আপনাকে নিজেকে আপলোড করতে হবে এরকম ডকুমেন্ট হচ্ছে আপনার সিভি। আপনি একটা পোর্টালে, আপনি যে ইউনিভার্সিটি টার্গেট করতেছেন সেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে একটা পোর্টাল চালু করবেন আপনার ইমেল আর হচ্ছে আপনার ইউজার নেম দিয়ে। তারপর হচ্ছে ওখানে আপনার ডকুমেন্ট কিছু আপনাকে নিজেকে আপলোড করতে হবে, যেমন হচ্ছে সিভি, এসওপি, লিস্ট অফ পাবলিকেশন, এসব হতে পারে। তারপর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপলোড করা লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যদি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট চেয়ে থাকে, তাহলে হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট মানে আপনার রেজিস্টার অফিস থেকে সেই ট্রান্সক্রিপ্ট গুলো এখানে ইমেল করে দিবে। এবং হচ্ছে যদি ওএস রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কিংবা হচ্ছে ট্রান্সক্রিবিউলেশন থাকে, ট্রান্সক্রিবিউলেশন যে অর্গানাইজেশন আছে সেখান থেকে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যেন হচ্ছে তারা ওই ইউনিভার্সিটিতে আপনার ট্রান্সক্রিপ্টটা পাঠিয়ে দেয়। তারপর হচ্ছে জিআরই এবং টোফেল স্কোর, সেটা হচ্ছে জিআরই ইটিএস কিংবা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলকে রিকোয়েস্ট করতে হবে যেন হচ্ছে তারা আপনার যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন তাদেরকে যেন হচ্ছে আপনার জিআরই স্কোর, টোফেল স্কোর কিংবা হচ্ছে আইটিএস স্কোরটা পাঠিয়ে দেয়। এবং হচ্ছে তারপর হচ্ছে আপনি যে রিকমান্ডের গুলোর নাম অ্যাড করবেন, ইমেল অ্যাড করবেন। ইমেল অ্যাড করার পর হচ্ছে তারা হচ্ছে আপনার রিকমান্ড, যারা রিকমান্ডার আপনার আছে তাদেরকে হচ্ছে ইমেল করবে, তাদের রিকমেন্ডেশন লেটার তাদের কাছ থেকে নিয়ে নেবে। এবং হচ্ছে তারপরে হচ্ছে তারা হচ্ছে শর্ট লিস্টেড করবে আপনার এইসব জিনিসের উপর বেস করে যে আপনি ইন্টারভিউ দিতে পারবেন কিনা। এবং যদি আপনি ইন্টারভিউ সিলেক্ট হয়ে যান, সেক্ষেত্রে তারা হচ্ছে কয়েকজন ফ্যাকাল্টি মিলে, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মিলে
হয়তো আপনার ইন্টারভিউ, শর্ট একটা ইন্টারভিউ নিবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রফেসররা হচ্ছে, যে আপনি যদি প্রফেসর ফান্ডিং হয়ে থাকেন তাহলে প্রফেসররা হচ্ছে এই প্রসেসের আগেই, আপনি যখন ইমেল করবেন তখনই আপনার দুই একটা হয়তো ইন্টারভিউ নিয়ে নিবে। তো এটা একটু আলাদা। তারপরে যদি আপনি আপনার ইন্টারভিউর পর যদি আপনি তারা মনে করে যে আপনি তার কোয়ালিফাইড, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে তারা অফার লেটার এবং হচ্ছে I-20 অফার লেটার পাঠাবে, এবং সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা। সেখানে হচ্ছে অফার লেটার সাধারণত হচ্ছে আপনার কি ধরনের ফান্ডিং তারা কভার করবে, সেটা কি ফুললি ফান্ডেড হবে নাকি পার্শিয়ালি ফান্ডেড হবে, কি ধরনের আহ, আপনার হেলথ ইন্স্যুরেন্স তারা দিবে কিনা, তাদের হচ্ছে টিউশন ফি কতটুকু ওয়েট করতেছে, সব জিনিস অবশ্যই উল্লেখ করা থাকবে অফার লেটারে। হ্যাঁ, অফার লেটার সবসময় ভালো করে অনেক মনোযোগ দিয়ে পড়া উচিত আমার কাছে মনে হয়। এবং হচ্ছে যদি আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেসের সময় কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনি, সেক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আছে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। সো তারপরের হচ্ছে আপনার টিউশন ফিস কেমন, এবং ফান্ডিংস এবং হচ্ছে স্কলারশিপটা আসলে কেমন এখানে। তো দেখা যায় যে ইউএসএ তে দুই ধরনের ইউনিভার্সিটি থাকে, পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশের মতোই। তো পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি একটু কম হয়। সে অন এভারেজ হচ্ছে 15,000 থেকে 40,000 পর্যন্ত হতে পারে পার ইয়ার। এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু বেশি হয়, 30 থেকে 60 পার ইয়ার হতে পারে, সেটা পিএইচডি কিংবা মাস্টার্স এর জন্য। তা এখানে ফান্ডিং গুলো কেমন, এখানে কয়েক ধরনের ফান্ডিং আছে। একটা হচ্ছে দেখা যায় যে ফুলি ফান্ডেড, এটা হচ্ছে হতে পারে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ইনক্লুডেড। এবং হচ্ছে ফুলি ফান্ডেড এর ক্ষেত্রে সেক্ষেত্রে এরা হচ্ছে আপনার টিউশন ফি ফুল কভার করে। এবং হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স কিছু কিছু ক্ষেত্রে তারা সেটা হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দেয়, আপনার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে ফুলি ফান্ডেড স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং হচ্ছে আহ এখানে এইসব টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ব্যতীত আরো কিছু স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, গ্রান্ট, ফেলোশিপ এগুলো আছে। যেমন হচ্ছে ফুল ব্রাইট স্কলারশিপ, সেটা আমার মনে হয় বাংলাদেশ থেকেও পাওয়া যায়। ফুল ব্রাইট স্কলারশিপ সহ এইসব স্কলারশিপে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দরকার নেই, তারা হচ্ছে আহ, আপনাকে এইসব স্কলারশিপ গুলো হচ্ছে আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স সবকিছু কভার করবে। এবং এ ব্যতীত হচ্ছে আপনার পার্শিয়ালি ফান্ডেড থাকে। পার্শিয়ালি ফান্ডেড মানে হচ্ছে আপনাকে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে তারা ফুল টিউশন পে করতে হবে, কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দিবে না স্টাইপেন্ড হিসাবে। আপনার নিজের হাত খরচ যেটা আছে, পকেট মানি আপনাকে নিজেকেই অ্যারেঞ্জ করতে হবে সেটা। আহ, তো এটা করার জন্য আবার দেখা যায় যে হচ্ছে এখানে আহ, আমরা যারা F1 স্টুডেন্ট আছি, F1 হচ্ছে আমাদের ভিসা ক্যাটাগরি, ভিসা স্ট্যাটাস কে বলা হয়, ইউএস এর স্টুডেন্টদের ভিসা স্ট্যাটাস কে বলা হয় F1 স্টুডেন্ট, F1 ভিসা। তো দেখা যায় যারা F1 স্টুডেন্ট আছে তাদেরকে 20 ঘন্টা হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা ওয়ার্ক পারমিট আছে তারা। আহ, যদি তাদের হচ্ছে কোনো ধরনের স্কলারশিপ না থাকে কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে 20 ঘন্টা কাজ করতে পারে। এটা হচ্ছে ইনকাম ইনকাম ক্যাম্পাস, অন ক্যাম্পাস জব। আপনি অন ক্যাম্পাস 20 ঘন্টা কাজ করতে পারবেন। তো অনেকে এইভাবে হচ্ছে তাদের লিভিং এক্সপেন্সটাকে কভার করে। এবং হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে উইদাউট এনি ফান্ডিং তারা চলে আসে। নো ফান্ডিং, যাদের হচ্ছে ফান্ডিং দরকার নেই, যাদের হচ্ছে ফিনান্সিয়াল অ্যাবিলিটি অনেক বেশি ভালো, তারা হচ্ছে তাদের জন্য একটু কম্পারেটিভলি এখানে অ্যাডমিশন অনেক ইজি। সেক্ষেত্রে হচ্ছে আহ, আপনার হচ্ছে কোনো ধরনের আর কি প্রফেসর কিংবা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করতে হয় বা স্কলারশিপের জন্য। সো কালচারাল স্টোক, সো এখানে কি আর কি কালচারাল স্টোকটা কেমন আসলে, ফুড ডাইভার্সিটি কেমন, ডাইভার্সিটি পপুলেশন। প্রথমটা হচ্ছে আমি ডাইভার্সিটি অফ পপুলেশন নিয়ে বলতে চাই। ইউএসএ তে মানুষদের মধ্যে অনেক বেশি ডাইভার্সিটি আছে। যেমন হচ্ছে এখানে ডিফারেন্ট এথনিসিটি আর কি দেখতে পারবেন আপনি। অনেক ধরনের গ্রুপের মানুষ দেখতে পারবেন। হয়তোবা আমি এর আগে বলছি যে এখানে সব ধরনের সব দেশের মানুষ দেখা যায়। তো হচ্ছে সব রিলিজিয়াস এর মানুষ দেখা যায়। তো আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের মানুষের মধ্যে কালচারই তার অনেক ডাইভার্স। মনে করেন আপনার হয়তোবা ক্লাসে একজন চাইনিজ বন্ধু আছে আপনার, আরেকজন হচ্ছে আপনার হচ্ছে একজন ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, একজন হচ্ছে মনে করেন হচ্ছে ব্রাজিলিয়ান ফ্রেন্ড আছে। তো আপনি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের লোকেশনের মানুষের সাথে মিশতে পারবেন, অনেক বেশি ডাইভার্স। এবং হচ্ছে এখানকার হচ্ছে ইউএসএ তে আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায়
হালাল ফুড পাওয়া আমাদের জন্য অনেক সহজ। দেখা যায় যে হচ্ছে আমরা যেহেতু মুসলিম, তো হচ্ছে হালাল ফুডটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এখানে হচ্ছে হালাল ফুড পাওয়া কম্পারেটিভলি ইজি, এবং হচ্ছে এখানে অনেক হালাল রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা খাওয়া দাওয়া করতে পারি মুসলিম মানুষরা। এবং হচ্ছে এখানে আহ আপনি হচ্ছে দেখতে পারবেন অনেক বেশি মস্ক কিংবা হচ্ছে টেম্পেলস আছে হিন্দুদের জন্য। আহ সব ধরনের রিলিজিয়াস মানুষের জন্য এখানে হচ্ছে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্সি আছে। এবং হচ্ছে প্রতিটা, যেমন হচ্ছে আমাদের বড় বড় শহরগুলোতে বাংলাদেশি কমিউনিটিজ আছে, যেটা হচ্ছে আপনার পিএইচডি জার্নিকে অনেক বেশি আর কি সহজ করে দিবে। বাংলাদেশি কমিউনিটিস গুলো কখন কি করতে হবে, কোথায় থেকে কি করতে হবে, কারণ হচ্ছে এটা পুরোটা ডিফারেন্ট কালচার। এটা এখানকার ইউএস এর কালচারটা একটু ডিফারেন্ট। আপনি এটা কম্পারেটিভলি বাংলাদেশি কমিউনিটিস গুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে, বিশেষ করে শুরুর দিকে যখন আপনি আপনার সার্ভাইভিং টাইম থাকবে এখানে। তারপর হচ্ছে এখানে মানুষরা একজন আরেকজনকে অনেক বেশি রেসপেক্ট করে। বিশেষ করে আপনার যেখানে কাজ করতেছেন সেখানে আহ আপনাকে হচ্ছে, তো আপনাকেও এই সব রুলস গুলাকে মেনটেন করা দরকার আমার মনে হয়। আপনি যদি এখানে আসেন, সবাইকে রেসপেক্ট করা, এবং হচ্ছে আপনার কাজ যেটা আছে সেটা অনেস্টির সঙ্গে করা। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানকার মানুষকে স্যার কিংবা ম্যাডাম বলে সম্বোধন করার কোনো দরকার নেই। তারা প্রিফার করে, তাদের একটা সুন্দর নাম আছে, তাদের নাম ধরে যেন ডাকি। বিশেষ করে আপনি যদি আপনার প্রফেসরকে দেখেন, কিংবা হচ্ছে এখানকার যে কোনো প্রফেসরকে সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে তাদের লাস্ট নেম ধরে ডক্টর ডক্টর বলার পর তাদের লাস্ট নেম ধরে তাকে সম্বোধন করা। এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানকার প্রফেসরদেরকে ডাকানো। এবং হচ্ছে এখানে ওয়েদার ডিফারেন্স বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কিছু কিছু জায়গায় হচ্ছে দেখা যায় যে হচ্ছে খুবই বেশি ঠান্ডা। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন কিংবা ইউনিভার্সিটি শর্টলিস্ট করবেন, সেসব জিনিসকে হচ্ছে কনসিডার করবেন আশা করি। এবং সো অ্যাকোমোডেশনটা আসলে কেমন, আহ, এখানে এখানে হচ্ছে হাউস রেন্ট অনেক বেশি। আহ, তো হচ্ছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। হাউস রেন্ট বেশি হলেও আপনার ফান্ডিংটাকে এমন ভাবে, যদি আপনি ফুলি ফান্ডেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফান্ডিংকে এমন ভাবে ডিজাইন করা হয়ে থাকে যেন হচ্ছে আপনি ওই হাউস রেন্টটাকে দিতে পারেন, হচ্ছে আপনার এক্সপেন্স আপনি কভার করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে আপনার হচ্ছে I-20 যেটা বলা হয় ডকুমেন্ট ওইভাবে ডিজাইন করা থাকে। তো এবং হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি তাদের হচ্ছে নিজস্ব অ্যাকোমোডেশন সিস্টেম আছে স্টুডেন্টদের জন্য, যেগুলো হচ্ছে কম্পারেটিভলি একটু চিপার হয়ে থাকে। তো আবার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা এখানে কেমন, হেলথ ইন্স্যুরেন্স বলতে গেলে এখানে হেলথ ইন্স্যুরেন্সটা এফোর্ডেবল। এবং হচ্ছে বলা যায় যে হচ্ছে আহ, আপনি যে ফুলি ফান্ডেড স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার ইউনিভার্সিটি পুরা হেলথ ইন্স্যুরেন্স কভার করতেছে। কিছু কিছু ক্ষেত্রে 50% কভার করে ইউনিভার্সিটি, এবং বাকি 50% আপনাকে দিতে হবে। এবং হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার I-20 মধ্যে ইনক্লুড করা থাকে, যেটা হচ্ছে আপনার আহ, আপনার যে ফান্ডিং আছে, আপনার যে স্যালারি আছে, এটা হচ্ছে সবকিছু এক্সপেন্স কে কভার করেই হচ্ছে সাধারণত ডিজাইন করা হয়। এই জন্য হচ্ছে সিটি টু সিটি আপনার স্যালারি কম বেশি হয়। হয়তো দেখবেন যে আপনার কিছু সিটিতে আপনার স্ট্যান্ডার্ড ফান্ডিং হচ্ছে $40,000, আর কিছু কিছু সিটিতে হচ্ছে 25,000। এটা হচ্ছে ডিপেন্ড করে যে ওই সিটিতে আপনার লিভিং এক্সপেন্স কেমন, তার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে এটাকে ঠিক করে, সিলেক্ট করে সাধারণত। এবং হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস, আপনি যখন আপনার ডিগ্রি কমপ্লিট করে ফেলবেন, তারপরে আপনি এখানে কি করবেন, আপনাকে কি বাংলাদেশে ব্যাক করতে হবে? আসলে না, এটা ব্যাপারটা এমন না। আপনি যদি আপনার ডিগ্রি কমপ্লিট করে ফেলেন, সেক্ষেত্রে ইউএসএ তে হচ্ছে আপনার তারা প্রথমে হচ্ছে 1 বছর ওয়ার্ক পারমিট দেয়, যেটা হচ্ছে আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করার পরপরই পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনি যদি স্ট্রিম ফিল হন, স্ট্রিম ফিল মধ্যে হচ্ছে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আহ, তো সেক্ষেত্রে আপনি আরো সঙ্গে 24 মাস আরো ওপিডি পাবেন। আহ, তো এটা আর কি আপনার ওয়ার্ক পারমিট পাবেন। তো এই টোটাল 3 বছর আপনার তারা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে স্ট্রিম স্টুডেন্টদের জন্য। তো এবং হচ্ছে এই ওপিটির পরে হচ্ছে অনেক স্টুডেন্টরা হচ্ছে দেখা যায় যে হচ্ছে H-1B নামে একটা ভিসা আছে, যেটা হচ্ছে খুবই পপুলার ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইউএসএ তে। তারা সবাই এখানে ট্রান্সফার করে।
এবং হচ্ছে তা যদি আপনি আপনার অ্যাবিলিটি আপনার কোম্পানিকে কাছে দেখাতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তারা আপনাকে এইচ1বিতে নিয়ে নেবে, এবং হচ্ছে আপনার আপনার হচ্ছে ওয়ার্ক পরিবেশটাকে আরো বেশি ভালো করবে। এবং দেখা যায় যে ইউএসএ তে অনেক ধরনের যেহেতু কোম্পানি আছে এখানে, ইন্ডাস্ট্রি জব অনেক বেশি, সেক্ষেত্রে হচ্ছে জব পাওয়া অনেকটা ইজি আমার কাছে মনে হয়। এবং হচ্ছে এখানে একাডেমিক রোলসও অনেক বেশি, তাও কম্পারেটিভলি ইজি অন্যান্য দেশের তুলনায়। এখানে পোস্ট ডক্টরাল পজিশন কিংবা হচ্ছে ফ্যাকাল্টি পজিশন পাওয়া কম্পারেটিভলি ইজি। তো এই হচ্ছে এখানকার জব অপরচুনিটির ব্যাপারে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, আপনি খুবই চমৎকারভাবে পুরো প্রক্রিয়াটা আমাদের সামনে বর্ণনা করেছেন। আহ, আশা করি সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আরিফুল ইসলামকে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা দয়া করে আনমিউট করবেন, আনমিউট করে আপনার নাম পরিচয় দিয়ে আপনার কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ফাহমিদ সিফাত, পরিসংখ্যান বিভাগ প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। ভাই, ওয়ালাইকুম প্রথম আসসালাম। বর্ষে কিভাবে হ্যাঁ। নিজেকে প্রস্তুত করবো আমেরিকা আসার জন্য আহ, এখন থেকেই? আচ্ছা, এখন থেকে আমার কাছে মনে হয় প্রথম বর্ষ একটু বেশি হয়ে যায়। তো আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি লাইফটা একটু এনজয় করা দরকার। তো পাশাপাশি আপনি হচ্ছে আপনার যে মনে করেন রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, যদি আপনি রিসার্চ করতে চান কিংবা মাস্টার্স কিংবা পিএইচডি করতে চান, সেক্ষেত্রে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকা খুবই ভালো। তো আপনি আপনার ডিপার্টমেন্টে যেসব প্রফেসররা আছে যারা হচ্ছে ভালো পাবলিকেশন করে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, টুকটাক রিসার্চ এক্সপিরিয়েন্স নিতে পারেন। সেটা হচ্ছে হতে পারে তৃতীয় বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষের পর থেকে। আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সময়। এবং হচ্ছে আপনার ইংলিশের এক্সপিরিয়েন্স কিংবা হচ্ছে ইংলিশ যে আপনি বিভিন্ন ধরনের পরীক্ষা ফেস করতে যাচ্ছেন পরবর্তীতে, সেটা হতে পারে আইএলটিএস কিংবা হচ্ছে জিআরই, সেগুলো নিয়ে একটু কিভাবে হচ্ছে আপনি মনে করেন ফেস করবেন। বিশেষ করে আমার মনে হয় জিআরইর জন্য অনেক বেশি ওয়ার্ড পড়তে হয়, তো সেক্ষেত্রে আপনি ওই ওয়ার্ড গুলো একটু আগেই দেখে রাখলেন, মুখস্থ করে রাখলেন, সেটা আমার কাছে মনে হয় better। আহ, এটাই আর কি, আমার মনে হয় এটাই। ধন্যবাদ ভাই। আপনাদের আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমার কয়েকটা কোশ্চেন আছে, আমি আরিফুল ইসলামকে জিজ্ঞাসা করব। আপনারা আর কেউ কোনো কোশ্চেন করতে চান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়টা একটু কাইন্ডলি বলবেন। আমি ফাহিম, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোন হুম। বর্ষে পড়ছেন? প্রথম বর্ষ, প্রথম সেমিস্টার। ওকে। হুম। ইউএসএ তে যাইতে হলে ফ্যামিলির থেকে কি রকম টাকা লাগবে ইনিশিয়ালি? আহ, এইটা একটু আর কি ক্লিয়ার করা উচিত। আপনি যদি মনে করেন হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সাম, যেমন আইএলটিএস, টোফেল, এইসব এক্সাম হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ। যেমন হচ্ছে আমার মনে হয় আইএলটিএস হচ্ছে প্রায় 22,000 টাকা লাগে বাংলাদেশ থেকে। আর তারপরে হচ্ছে আপনি যখন ইউএস আর কি ভিসা সবকিছু পেয়ে যাবেন, ভিসা পেতেও একটু সময় টাকা পয়সা খরচ করতে হয়, 20-25 হাজার টাকা। আর আপনার হচ্ছে ফ্লাই করার সময় এখানে যখন আপনি ফ্লাইটের টিকিট করবেন, সেক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে, এবং হচ্ছে 1 মাসের যে এখানে থাকার যে ব্যবস্থা, কারণ আপনি তো এসেই আপনাকে তারা এজেন্টশিপ কিংবা হচ্ছে প্রথম মাসে আর কি ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে তারা স্যালারি দিবেন, মাস শেষ হওয়ার পরে স্যালারি দিবে। তো 1 মাস কিংবা 1.5 মাস সার্ভাইভ করার মতো টাকা নিয়ে আসাও দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় 4 লাখের মতো আর কি লাগবে, হয়তো 3.5 থেকে 4 লাখ। এটা ডিপেন্ড করে যে আপনি কেমন এক্সপেন্স করতেছেন এবং কোথায় থাকতেছেন, এটা ডিপেন্ড করবে, এবং হচ্ছে কোন শহরে থাকতেছেন, এবং হচ্ছে কোন ফ্লাইটে আপনি কবে ফ্লাইটের টিকিট করতেছেন। হয়তো আপনি 1 মাস আগে ফ্লাইটের টিকিট করলে এক ধরনের এক্সপেন্স হবে,
আপনি 6 মাস আগে ফ্লাইটের টিকিট গুলো আরেক ধরনের এক্সপেন্স হবে, একটু কম হবে। তো এটা ডিপেন্ড করে যে হচ্ছে, তবে আমার কাছে মনে হয় মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা দরকার। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই জি রিসার্চ আসসালাম অ্যাসিস্ট্যান্ট কি জিআরই জি আসসালামু দরকার? আলাইকুম। আপনারা একজন একজন করে কোশ্চেন করেন। আরিফ আরিফ রহমান মনে হয় কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন। জি আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আরিফুর আসসালাম। রহমান, ইন্টার্ন ডাক্তার, এমএস সমরিতা মেডিকেল কলেজ। তো আমি ইউএসএ তে মানে মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে মাস্টার্স করতে যেতে চাই বা পাবলিক হেলথে যেতে চাই। তো সেক্ষেত্রে আমার কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমার কি বাংলাদেশ থেকে মানে মাস্টার্স করে যাওয়া উচিত, না আমি সেখানে গিয়ে করলে মাস্টার্স ভালো হয়? মানে কোনটা আপনার সাজেশন করেন আর কি? হুম। আমার কাছে মনে হয় যে হচ্ছে বাংলাদেশে মাস্টার্স করার কোনো দরকার নেই। এখানে আসলে অ্যাডমিশন পাওয়া কম্পারেটিভলি ইজি আমার কাছে মনে হয়, কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনাকে হয়তো বা অনেক বেশি কয়েকটা অ্যাপ্লিকেশন করলেন, আপনি 2-3টা করলেন, তাতে হলো না, এটাতে হতাশ হওয়ার কিছু নেই। আপনি আরো বেশি করে করেন, আপনি অ্যাপ্লাই করেন। আহ, আর যেহেতু আপনার এখানে এক্সপিরিয়েন্স বলতে আমার কাছে মনে হয় আপনার যে অ্যাবিলিটি আছে এগুলোকে একটু বাড়ানো দরকার, আপনার সিভিটাকে স্ট্রং করা দরকার। যদি আপনি ফান্ডিং পেতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক মানুষই অ্যাপ্লাই করবে। আপনার মনে করেন যে পজিশনের জন্য আপনি মনে করেন ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতেছেন, এখানে ফান্ডিং আছে 5 জনের জন্য, এখানে অ্যাপ্লাই করছে প্রায় 200 মানুষ। তো আপনার যে এই 200 মানুষের মধ্যে আপনাকে কম্পিট করে তারপরে আসতে হবে। তো এই জন্য হচ্ছে মনে করেন আপনার যে নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, আপনার রিসার্চ নলেজ, আপনার যে ফিল্ডে আসতে যাচ্ছেন সেই সেই ব্যাপারে আপনার নলেজ কেমন, আপনার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন, এইসব জিনিসকে অনেক বেশি প্রায়োরিটিস দেয় এখানে। তো আপনার জব এক্সপিরিয়েন্স কেমন, আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার রিসার্চ, আপনি যে বিষয়ে কাজ করতেছেন এটার সাথে অ্যালাইন করেন কিনা, এইসব জিনিসকে হচ্ছে ফোকাস রেখে আপনি হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে সিলেক্ট করতে পারেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আমার মনে হয় বাংলাদেশ থেকে আপনার মাস্টার্স করা উচিত, কারণ হচ্ছে এখানে মাস্টার্স করার জন্য কিংবা পিএইচডি করার জন্য, ইনফ্যাক্ট পিএইচডি করার জন্য কেউ মাস্টার্স করে না। এখানকার যারা স্টুডেন্ট আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা হচ্ছে আমার সঙ্গে পিএইচডি করতেছে, কিন্তু তাদের কোনো মাস্টার্স ডিগ্রি নেই। তারা সরাসরি অনার্স করার পরে পিএইচডি তে ইনভলভ হয়ে গেছে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। ফাহমিদা শিফাত মনে হয় কোনো কোশ্চেন করতে যাচ্ছিলেন। জি স্যার, আপনার কি জিআরই দেওয়ার লাগছিল? হুম, না, আমার আমার জিআরই দেওয়া লাগেনি, আমি স্কুল অফ মেডিসিনে। সো এটা হচ্ছে বায়োলজিক্যাল ফিল্ড, বায়োলজিক্যাল ফিল্ডে হচ্ছে কোভিড এর পর হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে ওয়েব করে দিয়েছে জিআরই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি বায়োলজিক্যাল ফিল্ডে আসতে চান, যেমন হচ্ছে আপনি পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে, আহ, তো আপনি যদি পরিসংখ্যান রিলেটেড কোনো কাজে যেতে চান, আসতে চান, সেক্ষেত্রে হয়তো জিআরই লাগতে পারে, কারণ হচ্ছে পরিসংখ্যান হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট। তো ওই ম্যাথমেটিক্স যে বিষয়গুলো আছে, ম্যাথমেটিক্স কিংবা ইঞ্জিনিয়ারিং এর সাথে এই ক্ষেত্রে হচ্ছে জিআরই এখনো কিছু কিছু ডিপার্টমেন্ট চেয়ে থাকে। আর যদি আপনি পাবলিক হেলথ কিংবা হচ্ছে দেখা যায় যাচ্ছে স্কুল অফ মেডিসিন কিংবা বায়োইনফরমেটিক্স কিংবা হচ্ছে আহ, অন্যান্য রিসার্চ ফিল্ড যেগুলো আছে এগুলোতে আসতে চান, হেলথ রিলেটেড কিংবা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি রিলেটেড, সেক্ষেত্রে হচ্ছে আপনার জিআরই আমার মনে হয় অনেক ইউনিভার্সিটি ওয়েব করছে কি, স্টিল দেয়ার আর সাম এখনো কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে জিআরই রিকোয়ারমেন্ট করে আর কি চেয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার দেখতে হবে যে আপনি কোন ডিপার্টমেন্টটা সিলেক্ট করতেছেন, ওই ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া কি কি এডমিশনের জন্য। ধন্যবাদ স্যার। আচ্ছা, আর মনে হয় কেউ কারো কোনো কোশ্চেন নাই। তো আরিফুল ইসলাম, আপনার কাছে আমার দুইটা কোশ্চেন আছে। সেটা হলো, আপনি এক জায়গায় বললেন যে এসওপি লেখার জন্য যে এআই এর হেল্প নেওয়ার জন্য, যে এআই থেকে আমরা হেল্প নিয়ে এসওপি লিখতে পারি। সেক্ষেত্রে আপনার সাজেশন কি? আমরা কি প্রথমে এআই এর হেল্প নিব, না আমরা আমাদের মতো করে একটা ড্রাফট তৈরি করে তারপরে এআই থেকে ওটা রিরাইট করে নিয়ে?
ভাই আমার কাছে মনে হয় যেটা যে আপনার সম্পর্কে আপনি ব্যতীত কেউ ভালো জানেন। আমার কাছে রাইট। মনে হয় আপনি আপনার এসওপি কে আপনাকেই লেখা উচিত, কিন্তু কিন্তু হচ্ছে আপনি এআই এর হেল্প তখনই নিতে পারেন অনেকে আপনার গ্রামাটিক্যাল কারেকশন এটা ক্ষেত্রে, কিংবা হচ্ছে অনেকেই করে কি এসওপি লেখার পর অন্য একজনকে দেয় যে হচ্ছে আমাকে একটু বেটার ওয়েতে লিখে দাও, আমার এসওপি এটা আমি লিখছি, তা আমি এটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছি না, আমাকে একটু ভালোভাবে লিখে দাও এটা। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ক্ষেত্রে আপনি গ্রামাটিক্যাল কারেকশন করেন, টুকটাক কাজ কারেকশন, এগুলো কাজ হচ্ছে এআই থেকে আপনি চ্যাট জিপিটি কিংবা অন্য থেকে করতে পারেন। আমার কাছে মনে হয় না এটা কোনো ভুলের। তবে আপনি যা লিখবেন সেটা যেন আপনার হয়, এটা যেন অন্য কারণ না হয়। আর তারপরেও আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমরা যদিও এআই এর হেল্প নিয়ে নিয়ে লেখার পরেও ওই বিষয়টাকে মনে হয় আমাদের নিজের মতো করে হিউম্যানাইজড করাটা হ্যাঁ, বেশি জরুরি। হিউম্যানাইজ করা দরকার, এটাও দরকার। কারণ হচ্ছে এখন প্রতিটা ডিপার্টমেন্টই দেখা যায় যে হচ্ছে এআই কতটুকু আছে এখানে, এআই হচ্ছে ইয়া কাজ ওটা চেক করে। এটা তো অনেক সফটওয়্যার এখন মোটামুটি তৈরি হয়ে গেছে যারা হচ্ছে এআই ডিটেক্টর হিসেবে কাজ করে। তো আপনার যেন আপনি যে লেখাটা লিখতেছেন এটা যেন এআই ডিটেক্ট না করতে পারে, এর জন্য আপনাকে আবার হচ্ছে এটাকে একটু পলিশ করা দরকার আমার মনে হয়। ওকে, আমার সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হলো যে আমরা আমাদের ভিতরে একটা বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ভিতরে একটা কমন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা রিকমেন্ডেশন লেটার যখন আমরা চাই তখন আমরা ধরেই নিই যে এই রিকমেন্ডেশন লেটারটা সবসময় আমাদের সুপারভাইজারের কাছ থেকেই হতে হবে। তো এই সম্পর্কে যদি একটু বলেন, কারণ অনেক সময় আমার দেখা যায় যেটা আমরা হিউম্যান, সব অনেক সময় আমাদের সুপারভাইজারের সাথে কাজ করতে গেলে বিভিন্ন কারণে তাদের সাথে হয়তো আমাদের মেন্টাল মানে কনফ্লিক্ট থাকতে পারে, বা সুপারভাইজার হয়তো অনেক সময় আমাদের রিকমেন্ডেশন লেটার দিতে নাও নাও রাজি হতে পারেন। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আমার আমার চেনা জানাই আমার দু একজন বন্ধু আছেন যারা তাদের সুপারভাইজারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার পাননি, এবং অনেক স্টুডেন্ট এটাতে ডিপ্রেশনও পড়ে যায় যে আমার সুপারভাইজার আমাকে রিকমেন্ড করতেছেন না, তাহলে সেক্ষেত্রে মনে হয় আমার হায়ার স্টাডিজে যাওয়াটা মনে হয় কোয়াইট ইম্পসিবল হয়ে গেল। তো এই সম্পর্কে যদি কিছু বলেন। ঠিক আছে, মনে হয় না যে হচ্ছে সুপারভাইজার কাছে রিকমেন্ডেশন লেটার খুব বেশি দরকারি। তবে ভালো আর কি, সুপারভাইজার আপনার সম্পর্কে খুব বেশি ভালো জানে কারণ আপনি তার সঙ্গে ডিরেক্ট কাজ করছেন, তার কাছে নেওয়া ভালো। কিন্তু এটা নেসেসারি না যে আপনার সুপারভাইজারের কাছে নিতে হবে। আপনি অন্য মানুষের কাছে নিতে পারেন যারা আপনাকে চিনে। রিকমান্ডার লাগবে হচ্ছে 3 জন ম্যাক্সিমাম। আপনি আপনার ডিপার্টমেন্টের প্রফেসরের কাছে নিতে পারেন একজন, কিংবা আপনি যাদের সাথে জব করছেন তাদের সাথে নিতে পারেন। আপনি তো অনেকজনের সাথে কাজ করতে পারেন, আরো মানুষ যারা আছে আপনার যা কলিগস অনেক হইতে পারে, তাদের কাছ থেকে নিতে পারেন। তো আর কি আপনি আর কি সিলেক্ট করবেন যে আপনি কার কাছ থেকে নেবেন, কে আপনার সম্পর্কে সবচেয়ে বেশি ভালো বলবে, কার সাথে আপনার সম্পর্ক ভালো, কে আপনার সম্পর্কে ভালো জানে। সুপারভাইজারের সাথে যদি সম্পর্ক ভালো নয় সেক্ষেত্রে আপনি অন্য কাউকে চুজ করতে পারেন, এটা ম্যান্ডেটরি না আমার কাছে মনে হয়। ওকে, আমার আরেকটা কোশ্চেন হলো রিসার্চ আর্টিকেলের ব্যাপারে একটা, আমাদের এটাও একটা মানে অনেকের ভুল ধারণা আছে যে রিসার্চ আর্টিকেল থাকলে, আপনি অলরেডি বলেছেন কথাগুলো, তারপরেও জাস্ট আমার মানে কোশ্চেন আরেকটু আরেকটু মানে ক্লিয়ারফাই করার জন্য, যে রিসার্চ আর্টিকেল যদি আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পিএইচডিতে মানে পিএইচডি, আমি বিশেষ করে পিএইচডির জন্যই বলতেছি, যে পিএইচডি অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের আর কি কি স্কিল বাড়ানো যেতে পারে যদি কারো রিসার্চ ব্যাকগ্রাউন্ড একেবারে না থাকে। আমার কাছে মনে হয় যে ইউএসএ তে যারা পিএইচডি করতে আসে তাদের মোটামুটি 60% মানুষেরই রিসার্চ এক্সপিরিয়েন্স। কারণ হচ্ছে আমি দেখি অনেকেই আছে যারা হচ্ছে আমার বন্ধু বান্ধব এইখানে, তাদের হচ্ছে তেমন কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই। তারা ডিরেক্ট পিএইচডি, কারণ তারা অনার্স করে ডিরেক্ট পিএইচডি তে জয়েন করছে, অনার্সে তো তেমন রিসার্চের স্কোপ থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার রেজাল্ট ভালো করা, আপনার ডিপার্টমেন্টে যে রেজাল্ট আছে, তারপর আপনার টিম ওয়ার্ক, যেমন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কিংবা হচ্ছে কাজ করা, তারপরে হচ্ছে আপনার মনে করেন কোলাবোরেশন করা, আপনার অন্যান্য যে এক্সপিরিয়েন্স আছে, জব এক্সপিরিয়েন্স, এগুলোকে আর কি প্রায়োরিটিস দেওয়া। এবং হচ্ছে আপনি মেইন কথা হচ্ছে আপনি আপনার যে আপনি যেখানে আসতে যাচ্ছেন সেই প্রফেসরকে কনভিন্স করা যে আপনি তার কাজটা ভালোভাবে করতে পারবেন, আপনার এর মধ্যে এই অ্যাবিলিটি আছে যেটা আপনি তার কাজটা করতে পারবেন। এটাই হচ্ছে মেইন কথা। আর হচ্ছে তবে রিসার্চ এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আমার কাছে মনে হয় যেটা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে আপনার ইজি হয় ব্যাপারটা, তবে এটা ম্যান্ডেটরি না। ওকে, আর আরেকটা বিষয় আমি একটু মানে এটা আমাদের
কি বলবো এটাকে, স্যাড বাট রিয়েলিটি, যেটা মানে দুঃখজনক হলেও সত্য, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ের আন্ডার গ্রেড হয়তো শেষই হয়নি বা সর্বোচ্চ সে মাস্টার্সে অধ্যয়ন করছে, সেই সময় তার অনেক পাবলিকেশন, লিস্ট অফ পাবলিকেশন যদি আমরা দেখি যে বিশাল লম্বা। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন, যে আমি আমার হয়তো এক ইভেন এরকমও দেখা যায় যে আমি যে সাবজেক্টে পড়তেছি সেই সাবজেক্টের বাইরেও আমার হচ্ছে পাবলিকেশন আছে। তো এই বিষয়গুলো আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে মনে করি যে আমার লিস্ট অফ পাবলিকেশন যদি বাড়ে বা আমার যদি সিভিতে পাবলিকেশনের লিস্টটা লম্বা হয়, তাহলে মনে হয় প্রফেসররা খুবই মানে ইমপ্রেসড হবেন বা এটা আমার সিভিকে রিচ করবে। কি আসলে কি এই সিভিকে রিচ করে আপনার এই যে হিউজ পাবলিকেশন যদি আমরা যোগ করি, বিশেষ করে আনরিলেটেড অনেক পাবলিকেশন যদি যোগ করি সিভিতে? আমার কাছে মনে হয় না, কারণ হচ্ছে কি, আপনি যদি কোনো কাজ সম্পর্কে না জানেন, আপনাকে যদি ওই পাবলিকেশন সম্পর্কে জিজ্ঞেস করে কোনো একটা ইন্টারভিউয়ার, তাহলে তো আপনি পাবলিকেশন সম্পর্কে কিছু বলতে পারবেন না ফিল্ড সম্পর্কে। এটা আরো নেগেটিভ হিসেবে কাউন্ট দিতে পারে। তো আমার কাছে মনে হয় না যে আননেসেসারি পাবলিকেশন কিংবা হচ্ছে আননেসেসারি অথরশিপ নেওয়া, এটা অনেক জায়গায় আর কি, আমি জানি যে বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই করে। তো এটা আহ আমার কাছে মনে হয় না একদমই ইথিক্যালি, রিসার্চের ইথিক্যালি ঠিক। আপনি যেখানে কাজ করেন, যে ফিল্ডে কাজ করেন, আপনার যেখানে ইনপুট আছে, আপনি সেখানে অথরশিপ নিতে পারেন, কিন্তু আপনার যেখানে ইনপুট নাই কিংবা হচ্ছে আপনার যেখানে কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি কোনো ইনপুট দেননি ওই রিসার্চ পাবো আর্টিকেলে আপনার নিজের থেকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে আপনি এখানে কি করছেন বলেন তো একটু দেখে, আপনি কিছুই বলতে পারবেন না। তো এটা নেগেটিভ আমার কাছে মনে হয়। তো যাক, আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো যে আমরা আরেকটা অনেক সময় মিস্টেক করি, যখন প্রফেসরদের কাছে ইমেল করি। প্রফেসরের কাছে ইমেল করার সময় আমরা হয়তো কপি পেস্ট, যেটা যে একই ধরনের ইমেল ল্যাঙ্গুয়েজ বা একটা ইমেলই হয়তো একসাথে অনেক প্রফেসরকে সেন্ড করা। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করেন সবার উদ্দেশ্যে। আহ সাধারণত হচ্ছে আমি যখন ইমেল করতাম প্রফেসরকে, আমি প্রফেসরের সিভি পড়তাম আগে। তাদের হচ্ছে যে সিভি থাকে ওদের ওয়েবসাইটে, সিভি পড়তাম। তাদের যে রিসার্চ পাবলিকেশন আছে, আমি চেষ্টা করতাম দুই একটা রিসার্চ পাবলিকেশন করে সেই প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট রিলেটেড ইমেল করার জন্য। এমন না যে হচ্ছে আমি গর্বতা সবাইকে একই ইমেল যে আমি এই কাজ করছি, আমি তোমার কাছে কাজ করতে চাই, এই বলে একটা ইমেল পাঠিয়ে দিলাম, এমন না। আমি হচ্ছে প্রফেসরের যে ফিল্ডে কাজ করে ওই ফিল্ড স্পেসিফিক ইমেল করার ট্রাই করতাম সবসময়, আমার ইমেলটাকে ওইভাবে মডিফাই করতাম। তো আমার মনে হয় প্রতিটা প্রফেসরকে তাদের ফিল্ড অনুযায়ী, তাদের হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যালাইন করে, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স কিভাবে অ্যালাইন করে তাদের সঙ্গে, এটা মাথায় রেখে ইমেল করা দরকার। তাহলে আপনার হচ্ছে আপনি রেসপন্স পাওয়ার, পজিটিভ রেসপন্স পাওয়ার পসিবিলিটিস বাড়বে। এবং হচ্ছে আপনি যদি এটা আর কি না করেন, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে প্রফেসর বুঝতে পারে যেটা একটা কমন ইমেল, তো প্রফেসররাও কমন রিপ্লাই দিয়ে দেয় আমার কাছে মনে হয়। তো অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম। আমরা আহ, আমাদের প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছাইছি। যদি আর আপনাদের কোনো কোশ্চেন থাকে লাস্ট মোমেন্টে আরিফুল ইসলামের কাছে, তাহলে আপনারা জিজ্ঞাসা করেন। আমরা আমাদের আজকের ওয়েবিনার আমরা আহ, প্রায় শেষের দিকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে লাস্ট মোমেন্টে। ভাইয়া আমার একটা ভাই কোশ্চেন ছিল। কোন কোন factor ভিত্তি করে ফুল ফান্ডের স্কলারশিপ পাওয়া যায়? আচ্ছা, আমরা এক এক করে নিই। ফাহামিদ প্রথম প্রশ্নটা করেছেন। আচ্ছা, ভাই ফার্মিং। আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি ভাই, কোন কোন ফ্যাক্টর গুলোর উপর ভিত্তি করে ফুল ফান্ডের স্কলারশিপ পাওয়া যায়? আর হুম, প্রফেসরকে কনভিন্স করার বিষয়টা আরেকটু বলতেন। কোন হ্যাঁ, কোন গুরুত্বপূর্ণ factor? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, ফুল ফান্ডিং এর জন্য আপনার হচ্ছে আপনার রেজাল্টস ম্যাটার করে। আপনার যদি রেজাল্টস খুব ভালো না না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্যান্য এক্সপিরিয়েন্স, যেটার জন্য আমার মনে হয় যে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনার টিম ওয়ার্ক কেমন করতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিলস কেমন, বিভিন্ন ধরনের এক্সাম স্কোরস লাইক জিআরই অর আইএলটিএস, যদি এটা রিকোয়ার্ড হয়ে থাকে কেমন হাই, এটা আপনার পসিবিলিটিস বাড়ায়। আর যদি আপনার, হ্যাঁ, এইসব জিনিস হচ্ছে মোটামুটি দরকার। আর ফান্ডিং খুব ইজি হয় যদি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, আমার কাছে মনে হয় খুব ইজি হয় তখন।
তমারয় আপনার পরিচয়টা দিয়ে আপনি প্রশ্ন করেন। আদাব ভাই, আমি তমা রায়। আমি ইকোনমিক্সে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। ভাইয়া, ইকোনমিক্স কি স্টেম কোর্স নাকি নন স্টেম কোর্স? আহ, আমার কাছে মনে হয় ইকোনমিক্স, আমি জানি না আসলে, আমি শিওর না। এটা তবে নন স্টেমে যাবে। এটা নন স্ট্রিমে যাওয়ার কথা, কারণ হচ্ছে স্ট্রিম সাধারণত সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো হয়, যেগুলো মেজর সাবজেক্ট, যেমন হচ্ছে বায়োলজিক্যাল ফিল্ড, তারপর হচ্ছে আপনার সায়েন্স, হ্যাঁ, স্টেম হয় সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স আর কি, হ্যাঁ। তো স্টেম যেটা। আরে, আমি যদি ইকোনমিক্স থেকে স্টেম কোনো কোর্সে যেতে চাই, তাহলে আমাকে কোন ধরনের, মানে আমি এখন রিসার্চ কোন টপিকের উপর রিসার্চ করতে পারি, কাজ শিখতে পারি স্টেম কোর্স আপনার করে? আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, আমি বারবার বলতেছি রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, তা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি হচ্ছে এখানে অনেকেই আছে যারা হচ্ছে হয়তো, ইনফ্যাক্ট এমনও মানুষ দেয়, আমি আমি না শুনছি এরকম যে সে হচ্ছে আর্টস এর কোনো একটা সাবজেক্ট করে এসে ইউএসএ তে ডক্টর হয়ে গেছে। ডক্টর মানে হচ্ছে যারা ট্রিটমেন্ট দেয় আর কি, আর কি ডাক্তার, বাংলাদেশে যারা চিকিৎসা দেয়, ডেন্টিস্ট হয়ে গেছে, এরকম মানুষও শুনছি। তো আপনার এমন না যে হচ্ছে আপনি ডিরেক্ট ইকোনমিক্স থেকে আপনি স্ট্রিম ফিল্ড গুলোতে আসতে পারবেন, এমন না। আপনি আসতে পারবেন, তবে হচ্ছে আপনাকে দেখাতে হবে আপনি কেন আসতে যাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্স কি আছে এই ফিল্ডে, কেন ইন্টারেস্ট গ্রো করছে, এটা আর কি আপনাকে আর কি প্রমাণ করতে হবে তাদের সামনে, আপনার যারা ইন্টারভিউ তাদের সামনে, যে আপনার ইন্টারেস্ট কেন গ্রো করলো এই ফিল্ডে, এবং হচ্ছে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ফিল্ড নিয়ে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তারপরে আর কোনো? ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম ইশতিয়াক, আমি স্ট্যাটিস্টিক্স এর 4th ইয়ারে পড়তেছি। কোন হ্যাঁ, তো আমি ইউনিভার্সিটিতে, কোথায়? হাজী মোহাম্মদ টেকনোলজি ইউনিভার্সিটি। ওকে, ওকে। ওকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি দেখলাম যে হচ্ছে ওই যে নেক্সট অফ ইউএসএ, যে ওইখানে দেখলাম যে অনেকে হয়তো বা অনার্স শেষেই ডিরেক্ট পিএইচডির জন্য যাচ্ছে, কিন্তু মোস্টলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো থেকে যাচ্ছে। এখন পরিসংখ্যান থেকে ডিরেক্ট কি এই অপরচুনিটিটা আছে? আহ এটা আসলে সব সব সাবজেক্ট থেকেই আছে। তো হচ্ছে আর আহ তো হচ্ছে আপনার হচ্ছে দেখতে হবে যে আপনার আহ, যারা ইউএসএ তে যারা মনে করেন পড়াশোনা করে, তাদের হচ্ছে একটা জিনিস হচ্ছে তারা যে জিনিসটা জানে, আমার কাছে মনে হয় খুব ভালোভাবে জানে। আপনি আপনার সাবজেক্টকে কিভাবে জানতেছেন এবং হচ্ছে এটা মানুষের সামনে কেমনে এক্সপ্লেইন করতেছেন, এটা ইম্পর্টেন্ট। তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো হয়ে থাকে, আপনার অনার্স এর রেজাল্ট, আপনার নলেজ, আপনি যদি ইন্টারভিউয়ার কিংবা প্রফেসরকে বুঝাইতে পারেন ইন্টারভিউয়ের মধ্যে যে আপনি তার কাজগুলো করতে পারবেন, তো আপনি এটা হচ্ছে আসতে পারবেন এখানে। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে অন্যান্য যে এক্সপিরিয়েন্স গুলো আছে একটু আর কি, আপনি যদি টুকটাক করতে চান করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, এটা ভালো হয়। থ্যাংক ইউ। ফাহমিদ, ফাহমিদ কি আর আপনার আরো কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম। আমার আরেকটা কোশ্চেন ছিল। জি। জি, অবশ্যই। মানে কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা দেখাইতে পারি এবং সেটা কিভাবে দেখাইতে হয়? আহ, মনে করেন হচ্ছে আপনি অর্গানাইজেশন করছেন, কোন একটা অর্গানাইজেশন, লাইক আমি যে একটু জানি যে হচ্ছে যেমন বাঁধন আছে। তো এইসব অর্গানাইজেশন হয় কি, আপনার টিম ওয়ার্কের একটা ব্যাপার থাকে। আপনি একটা কনফারেন্স অ্যারেঞ্জ করতেছেন, তো আপনি কিভাবে টিম ওয়ার্ক পারফর্ম করতে পারতেছেন, কারণ আপনাকে তো হচ্ছে আলটিমেটলি আপনি যখন জব ফিল্ডে জয়েন করবেন কিংবা এখানে আসবেন, আপনাকে একটা টিমে কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি এখানে হচ্ছে স্কুল অফ মেডিসিনে, যেহেতু আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল প্রসেস করি, তো দেখা যায় একটা স্যাম্পল প্রসেস করতে হয়তো মনির ভাই আমার চেয়ে অনেক বেটার জানে, যেহেতু উনি পিওর বায়োলজিস্ট। তো স্যাম্পল প্রসেস করতে টোটাল হচ্ছে 16 ঘন্টা সময় লাগে। তার মধ্যে আমরা প্রথম অংশে 4 ঘন্টা কাজ করি একটা টিম, তারপরে আরেকটা টিম আসে যে যারা হচ্ছে 4 ঘন্টা থেকে 8 ঘন্টা কাজ করে। তো এসব কাজগুলো হচ্ছে দেখা যায় যে কাজগুলো ডিভাইড করা থাকে, কারণ একটা মানুষের পক্ষে তো টানা 16 ঘন্টা কাজ করা সম্ভব না। তো টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আপনার টিম ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে, এটা বেটার অর্গানাইজেশন থেকে। কিংবা হচ্ছে আপনার মানুষকে হচ্ছে কনভিন্স করার ইয়ে আছে,
যেমন হচ্ছে কোলাবোরেশন খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। কোলাবোরেশন রিসার্চ ফিল্ডে আপনি যদি যখন হচ্ছে আপনার পিএইচডি যদি আপনি যখন প্রফেসর হবেন, তখন আপনাকে বিভিন্ন মানুষের সাথে কোলাবরেট করতে হবে। কারণ একটা মানুষের পক্ষে সব নলেজ থাকে না। যে হচ্ছে বায়োলজিক্যাল ফিল্ডে কাজ করে তাদের হচ্ছে হয়তো বা আমি যেমন বায়োইনফরমেটিক্স এ কাজ করি, বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স আমার পিএইচডি এখন। তো আমাদের হচ্ছে বায়োলজিস্টদের সাথে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো এগুলো কোলাবোরেটিভ কাজ আমরা কাজ করতে হয়। তো কোলাবোরেশন খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা পিএইচডি এবং হচ্ছে পিএইচডির সময় এবং পিএইচডির পরে। জি, ধন্যবাদ। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন ছিল। আপনি তো ভাইয়া বায়োইনফরমেটিক্সে, হ্যাঁ। স্ট্যাট থেকেও হচ্ছে অনেকে বায়োইনফরমেটিক্সে যায় পড়তে। তো সেক্ষেত্রে মানে আমার কোনো কিছু দেখাইতে হবে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে আমার অনার্স এর মধ্যে বায়োইনফরমেটিক্স কোনো সাবজেক্ট ছিল বা এই ধরনের আহ কোনো কিছু? না, আসলে এটা ইম্পর্টেন্ট না। আপনার হচ্ছে বায়োইনফরমেটিক্সটা হচ্ছে এটা তিন চারটা সাবজেক্ট থেকে মানুষজন আসে বায়োইনফরমেটিক্স এ, যেটা তিন চারটা না আরো বেশি হয়তো বা। কারণ বায়োলজিস্টরা সব সাবজেক্ট থেকেই চলে আসে বায়োইনফরমেটিক্স এ কাজ করে। আবার হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে আসে, কম্পিউটার সায়েন্স থেকে আসে অনেকেই। তো অনেকগুলো সাবজেক্ট থেকে আসে। তো আপনার এটা দেখাতে হবে না, কারণ প্রতিটা সাবজেক্টেরই রোল আছে এই বায়োইনফরমেটিক্স বা বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স ফিল্ডটাতে। আহ কারণ হচ্ছে যেসব মেথড ডেভেলপমেন্ট হয় কিংবা যেসব মেথডে কাজ করে, মেশিন লার্নিং কিংবা ডিপ লার্নিং মেথড, এগুলো তো স্ট্যাটিস্টিক্স থেকে যারা পড়াশোনা করে তারা বেটার জানে, আমার না সিএসসি এবং জি ভাই, স্ট্যাটিস্টিক্স থেকে যারা পড়াশোনা করে। থ্যাংক ইউ। ভাই, আপনার কাছে কি কি অপশন ছিল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হওয়ার জন্য? মানে আপনি তো বর্তমানে তুলন ইউনিভার্সিটিতে আছেন, আর কি কোন কোন অপশন ছিল আপনার কাছে? আমি আসলে খুব বেশি জায়গায় অ্যাপ্লাই করিনি। আমি হচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করছিলাম, তো তার মধ্যে হচ্ছে আমি এখানে অফার পেয়েছিলাম। আর হচ্ছে আমি তখন জব করতাম আমি যখন অ্যাপ্লাই করছিলাম। তো আমি জব করা অবস্থায় হচ্ছে আসছি। তো আমি কমপ্লিট করার পর জব করে আর কি, আমার ইউনিভার্সিটি পড়াশোনা করার করার পর হচ্ছে আমি জবে জয়েন করছিলাম। জবে জয়েন করা অবস্থায় আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতাম, হচ্ছে অ্যাপ্লাই করে তারপরে যেখানে সিলেক্ট হয়েছে ওখানে আসছি। আর আমার মনে হয় যে মনির ভাই, আমরা আজকে মনে হয় শেষ করতে পারি, তাই না? হ্যাঁ, আমরা শেষ করি। আমরা প্রায় দীর্ঘ আলোচনা করেছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে আরিফুল ইসলাম, আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আশা করছি ভবিষ্যতে হয়তো এরকম ওয়েবিনার আমরা আবার আয়োজন করতে পারবো। এবং আপনারা আমাদের সাথে থাকবেন সেই ওয়েবিনারগুলোতেও। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।